আজ অনেকের অনুরোধে অর্থাৎ যারা ফেসবুকে আমার সঙ্গে জড়িত আছেন তাদের অনুরোধে আজকে অ্যালার্জি নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করতেছি। উদ্দেশ্য আমার একটাই, আমি এর আগেও অ্যালার্জির চিকিৎসাটা সুন্দর রূপে শেষ করতে পারিনি, কিন্তু আজকে এই 20 বছরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যেটা আগামী দিনে আপনারা অ্যালার্জেটিক রোগীর চিকিৎসা যেন ব্যর্থ না হন। অ্যালার্জির চিকিৎসা ঠিক সর্দির মতোই জটিল, অর্থাৎ অন্যান্য রোগ যেরকম জটিল, অ্যালার্জিও অনেকটা জটিল। তার কারণ সকল মায়াজমের মূল ভিত্তি স্তরিক মায়াজমের উপরে ভিত্তি করে অ্যালার্জিটিক রোগগুলো হয়ে থাকে। এটার সঙ্গে মায়াজমেটিক অথবা আমরা যেটা বলি সেগুলি মিলেমিশে এমন এক অ্যালার্জিটিক সৃষ্টি করে যেগুলো আমাদেরকে আলাদা করে নির্বাচন করে ওষুধ দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেই সুবাদে সবাইয়ের অভিযোগ আজকালকার অ্যালার্জি খুব বেশি। অ্যালার্জির উপরে আপনি একটা ভিডিও তৈরি করেন, আমি আশা করব এই ভিডিওর পর আপনারা অ্যালার্জির উপরে আর কোনো রকমের ব্যর্থতা আপনারা পাবেন না বলে আমার বিশ্বাস। শর্ত একটাই, এলএম পদ্ধতিতে আপনাকে ওষুধগুলো প্রয়োগ করতে হবে। চলে আসি আজকের আলোচনা, অ্যালার্জি কাকে বলে। প্রথমে চলে আসি, অ্যালার্জি বলতেই আমরা বুঝি দুই ধরনের অ্যালার্জি আছে। একটা হচ্ছে আমরা যদি বলি, একটা হচ্ছে রেনোসাইটিস, অর্থাৎ নাক থেকে পানি পড়া, এবং সেটা সেটা অনেক সময় চোখে থেকেও পানি পড়ে, জ্বালা যন্ত্রণা করে, নাকের সমস্যা হয়, ধুলা বালি এগুলি থেকে সেগুলো সৃষ্টি হয়, অথবা ফাঙ্গাস অথবা ইনফেকশনজনিত কারণও হতে পারে। এটাকে আমরা বলি রাইনাইটিস, অর্থাৎ নাক সম্বন্ধীয় অ্যালার্জি। আরেকটা আছে যেটা আমরা আমরা বা এলোপ্যাথিকের ভাষায় বলা হয় অ্যালভিওলাইটিস, অর্থাৎ শ্বাসযন্ত্রের যে সকল বায়ুনালী আছে সেগুলোতে যদি কোনো রকমের অ্যালার্জি বা ইনফেকশনজনিত হয় সেগুলো বহিঃপ্রকাশ করে। সেই বহিঃপ্রকাশও অনেক সময় আমাদের ট্রাবল সৃষ্টি করে, সেগুলো অনেকটা জটিল। কিন্তু রাইনাইটিস যেটা সেটা সহজ। তাইলে আমি কিন্তু মায়াজমেটিকে ভাগের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। এটা এলোপ্যাথিকের ভাষায় দুই ভাগে ভাগ করা হয়। অ্যালার্জিও আমাদের ওষুধগুলো সেভাবে বর্ণনা করা আছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আমরা মায়াজমেটিক ট্রিটমেন্টটা করতে পারি, সেই সুবাদে আজকের এই আলোচনা। তাহলে প্রথমে আরেকটু বলি যে অ্যালার্জি বলতে আমরা কি বুঝি। অ্যালার্জি বলতে আমরা বুঝি আমাদের শরীরে যখন কোনো রকমের বাইরের কোনো প্রতিক্রিয়া শরীর যখন তীব্রভাবে জানায়, সেটা প্রকাশিত করে, তখনই আমরা তাকে বলি অ্যালার্জি। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি বলি, মনে রাখবেন টিবি যাদের হয়েছে তাদেরকে যদি টিবির টিকা দেওয়া হয় তখনই প্রবলভাবে প্রচণ্ডভাবে অ্যালার্জি গঠিত হয়। অর্থাৎ কোনো না কোনো কারণে আগে থেকেই শরীরে যদি কোনো রকমের ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে থাকে, সেই রকম জীবাণুকে প্রতিহত করার জন্য অনেক সময় শরীর যে রোগটা সৃষ্টি করে অথবা নার্ভগুলো যেভাবে তৈরি হয়ে আছে সেগুলোতে যদি কোনো ট্রাবল সৃষ্টি করে, তখনই আমরা অ্যালার্জিটিক বা স্নায়ুগঠিত রোগটা বলতে পারি অ্যালার্জিক ট্রাবলস। সুতরাং অ্যালার্জিকের এই কঠিন ক্রিয়াকে ভালো করার জন্য আমাদের জানতে হবে কোন মায়াজমের ভিত্তিতে আমরা এই ধরনের চিকিৎসা করতে পারি। আমি চলে আসি, কারণ মনে রাখবেন এই অ্যালার্জি স্তরিক মায়াজমের ভিতরে পড়ে, কিন্তু আমরা যদি ভাগ করে করতে যাই তাহলে সেটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্তরিক, সাইকোটিক, টিউবারকুলোসিস এবং বংশগত। সিবিলিটিক মায়াজমেরও আছে। যদি নাক সম্বন্ধীয় নাকের কোনো রকমের ট্রাবল সৃষ্টি করে, সেখানে একটা ওষুধের কথা মনে রাখবেন, নাকের ক্ষত, নাক থেকে পানি অথবা ক্ষতের সঙ্গে অন্য কিছু থাকে, যেটা আমরা বলে থাকি যে অরাম ম্যাটের কথা। তাহলে আর সেটা নিয়ে আমাদের চিন্তার বিষয় নয়। নাক সম্বন্ধীয় কোনো কারণে যদি জটিলতার সৃষ্টি হয় অথবা নাকের সমস্যা নিয়ে বেশি সমস্যা পড়ে এবং নাকে হাড় বাঁকা থেকে শুরু করে অন্যান্য ট্রাবলস ক্ষত থেকে আরম্ভ করে এগুলো যদি থাকে, তাহলে আমরা বুঝবো সেটা সিবিলিটিক মায়াজম। সেটা আমরা সিবিলিটিক একমাত্র অরাম ম্যাট দিয়েই চিকিৎসা করতে পারি। তাহলে 4টা ভাগের মধ্যে কি বললো? প্রথম ভাগ পড়লো স্তরিক মায়াজম। এই যে স্তরিক মায়াজমের কথা বললাম, সেটা আমরা যদি এলোপ্যাথিকের ভাষায় বর্ণনা করতে যাই তাহলে আমি বলবো রাইনাইটিস অ্যালার্জি।
অর্থাৎ যেটা নাক থেকে পানি পড়ে, চোখ থেকে পানি পড়ে এবং অ্যালার্জি, এবং কোনো সময় সেটা হয়তো সেটা ফাঙ্গাস ইনফেকশনের কারণে হয়ে থাকে, এবং সেগুলো যদি জটিল থেকে জটিলতর হয়ে যায় অথবা গভীরে চলে যায়, তখনই সেটা হবে সাইকোটিক। তাহলে বুঝতে পাচ্ছেন, অর্থাৎ মূল কারণ শরিক, তারপর হচ্ছে সাইকোটিক, যখন সেটা লাংসে গিয়ে লাংসে ট্রাবল সৃষ্টি করে এবং ইনফেকশন হয় এবং বায়ুথলিগুলিতে পানি জমে, এবং পানি জমার কারণে নানা রকম ইনফেকশন হয়ে অনেক সময় ফ্লুরা অর্থাৎ লাংসে পানিও জমতে পারে, একমাত্র এই অ্যালার্জির কারণে। সুতরাং এটার গভীরতাও অনেক বেশি। আমি সুন্দর করে ওষুধগুলো একটু আলোচনা করব, খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, কারণ এত বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় আমাদের হয়তো নষ্ট হবে, এবং অনেকের হয়তো ধৈর্যও থাকে না এতক্ষণ ভিডিও দেখার। চলে আসি তাইলে, শরিক মায়াজমটা বুঝলাম, সাইকোটিকটা বুঝলাম, অর্থাৎ লাংস যখন এফেক্টেড হবে, অর্থাৎ শ্বাসকষ্ট থেকে শুরু হয়ে অন্য কোনো ট্রাবলস যদি সেটা অ্যালার্জির কারণে হয়ে থাকে, তাহলে সেটা অ্যালার্জির চিকিৎসা করে আমাদেরকে চিকিৎসা দিতে হবে। তাহলে চলে আসি, শেষটা হলো টিউবারকুলোসিস। দেখুন, এর আগেও আমি বলছিলাম টিউবারকুলোসিস মায়াজমের প্রথমে তার আকর্ষণ হচ্ছে লাংস। তাইলে লাংসে যে কোনো কারণে যদি কোনো রকমের পীড়া হয়ে থাকে এবং কোনো রকমের ট্রাবলস হয়ে তার সমস্যার সৃষ্টি হয়ে থাকে, তাহলেই আমরা টিউবারকুলোসিস মায়াজমের কথা চিন্তা করতে পারি, তা না হলে কিন্তু নয়। তারপরে কি বললাম? বংশগতি। আপনারা জানেনই বংশগতি অর্থাৎ সংবেদনশীল, অর্থাৎ আর কারো যদি বংশগতিতে অ্যালার্জি থাকে এবং সে অ্যালার্জি যদি তার বংশগতির শিশুদের অথবা আসে, তাহলে আমরা সেটাকে ধরেই নেব সেটা বংশগতি থেকে রোগ আগত, এবং সেই হিসাবে আমরা ওষুধগুলো বিবেচনা করতে পারি। সেখানে টিউবারকুলোসিস মায়াজমের কথা বেশি আসতে পারে, এবং টিউবারকুলোসিস মায়াজমের সবচেয়ে হচ্ছে পরিবর্তনশীলতা। হয়তো কোনো সময় লাংসে, কোনো সময় স্কিনে, কোনো সময় অমুকে, বিভিন্ন প্রকারের যদি কোনো রকমের অ্যালার্জি ঘটিয়ে থাকে শরীরে, তখন সেই ওষুধগুলো আসবে এবং আমরা প্রয়োগ করার চেষ্টা করব। সংক্ষেপে চলে আসি যে কি ওষুধ যে কোনো অ্যালার্জিটিকে আমরা চিকিৎসা করতে পারি। আমি 4টা ওষুধের নাম বলতে পারি, যেমন অ্যাকোনাইট। হঠাৎ করে যদি কোনো রকমের রোগ না হয়, যেটা আমাদের লক্ষ্য মতন আমাদের জানা আছে অ্যাকোনাইট ওষুধটা কখন আমরা প্রয়োগ করব। দ্বিতীয়ত চলে আসি আর্সেনিক অ্যালবাম, যেটা লাংসের উপরেও কাজ আছে, অ্যালার্জির উপরেও কাজ আছে, স্কিনের উপরেও কাজ আছে, অর্থাৎ সকল রকমের সিভিলিটিকের উপরেও তার কিছুটা কাজ আছে। অর্থাৎ অ্যালার্জি যখন চিন্তা করে আমরা নির্বাচন করব ওষুধ, তখন এই সকল ওষুধের কথা মাথা রেখে আমরা ভাববো। আমি 4টা ওষুধের নাম বলছি যেগুলো সচরাচর অ্যালার্জিটিকে ব্যবহার করা যায় ভাগ না করেও, অর্থাৎ সে যে মায়াজমের হোক না কেন। তাহলে কি পেলাম? অ্যাকোনাইট পেলাম, আর্সেনিক অ্যালবাম পেলাম, ব্রায়োনিয়া এবং পালস। এগুলো দেখুন সিম্পল ওষুধ, তার অর্থ কথা নয় এগুলো 3-4টা মায়াজমা লাগে। সেরকমভাবে আমরা বলতে পারি নাক্সও আপনি প্রয়োগ করতে পারেন, যেটা আমি অনেক সময় বলে থাকি যে 4টা ওষুধের কথা মনে রাখলে আপনার ডাক্তারিটা শুরু করতে পারবেন এলএম পদ্ধতিতে। সেগুলো আপনাদেরকে আবারও রিপিট করে দিচ্ছি, যেমন নাক্স, পালস, ব্রায়োনিয়া, বেলেডোনা, এই সকল ওষুধ সহজ ওষুধ। এগুলো যে কোনো সময় প্রয়োগ করে আপনি আপনার অ্যাকুইট রোগ অর্থাৎ অচির রোগ আমরা সহজেই আমরা চিকিৎসা করতে পারি। তাহলে ভাগগুলো বুঝতে সুবিধা। এখন চলে আসি যে দ্বিতীয় স্টেজে যদি হয়, অর্থাৎ আমরা যদি আরও গভীর থেকে গভীরতর ওষুধগুলো যায়, সেগুলো আমরা নামগুলো বলার চেষ্টা করব। লক্ষণগুলো আপনারা মিলিয়েই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ সব কিছু মিলিয়ে এই একটা ওষুধের বর্ণনা করতে গেলে আমার এখানে সম্ভব নয়। সুতরাং ওষুধগুলোর নাম মনে রাখার চেষ্টা করবেন। আমরা ক্যাম্পারের কথা বলতে পারি, দ্বিতীয় বলতে পারি এলিয়াম শেফা। এটা সিম্পল ওষুধ। এটা অনেক সময় নাক থেকে পানি পড়লে আমরা এলিয়াম শেফায় ব্যবহার করতে পারি। সেরকম হিসেবে যদি চোখ থেকে পানি পড়ে, আমরা চোখের পানির উপরেও আমরা ওষুধ আমরা জানি, সেই হিসেবে আমরা। আর যে ওষুধটার কথা প্রথমে আমি বললাম অরামমেট, এটা কিন্তু নাকের হাড় ক্ষয়, হাড়ে রক্ত পড়া অথবা ক্ষত হওয়া, ক্ষতের গভীরতা, নাকে হাড় বাঁকা, নাকের যত রকমের ট্রাভেলসে থাক না কেন, যেগুলো ক্ষতজনিত কারণে অর্থাৎ সিভিলিটিক মাধ্যমে সম্পৃক্ত হয়ে থাকলে এই ওষুধটার কথা মনে রাখবেন, অরামমেট। তারপরে চলে আসি যে সকল ওষুধ সচরাচর আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো ন্যাট্রামিউর, ক্যালকেরিয়া কার, টিউবারকুলিনাম বভিনাম, সালফার এবং সরিনাম। ওই যে বললাম একটু আগে
যে সরিক মায়াজমর হইলেই সালফার বা সরিনামের লক্ষণগুলো যদি তার কাছে খুব গভীরে থাকে, আমরা অনায়াসেই আমরা অ্যালার্জেটিক বডিতে প্রয়োগ করে সেটা মূল সমাধান আমরা করতে পারি। কিন্তু মায়াজমেটিক ভাগ করে যখন আপনি বুঝতে পারবেন সেটা সাইকোটিক মায়াজম, তখন আমাদের অনেকগুলো ওষুধ, যেমন ন্যাট্রামিরের কথা বললাম, তারপরে হাইড্রেস্টি স্ক্যান, এটাও অনেক সময় নাকের উপরে ভিত্তি করে আমরা ব্যবহার করতে পারি। অ্যান্টিমক্রুড, সিনিলাম আর্স, রাস্টক্স, ইগনেশিয়া, কফিয়া। কেন এই ওষুধগুলোর নাম বলবো? অর্থাৎ আমাদের ওষুধগুলোর লক্ষণের উপরে ভিত্তি করেই ওষুধগুলো দেওয়া। তার সঙ্গে যদি অ্যালার্জিটা থাকে তাহলে অনায়াসে প্রয়োগ করবেন। যেমন মানসিক কষ্টের ওষুধ যদি সঙ্গে অ্যালার্জিটিক থাকে তাহলে আমরা ইগনেশিয়া প্রয়োগ করতে পারি, তার গভীরতার ওষুধগুলো আমরা প্রয়োগ করতে পারি ন্যাট্রামিউর। এরকমভাবে ওষুধগুলোকে ভাগ করার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারছেন আমরা স্যাবাডেলের কথা চিন্তা করতে পারি, ফসফরাসের কথা চিন্তা করতে পারি, অর্থাৎ টিউবারকুলোসিস মায়াজম যদি হয় বা ফসফরাসের লক্ষণ যদি থাকে, আমরা টিউবারকুলিনাম, ববিনাম এবং ফসফরাসও আমরা এলএম সিস্টেমে আমরা প্রয়োগ করতে পারি। কেন আমি এলএম সিস্টেমের কথা বলছি? এলএম সিস্টেমের কথা বলছি, একটা পাওয়ারের কিছু অংশ ব্যবহার করলেই অথবা একটা বা দুইটা পাওয়ার দিলেই যে কোনো তরুণ রোগের আপনার অনায়াসে চিকিৎসা হবে। তার চিকিৎসা হওয়ার অর্থই হচ্ছে এই ওষুধটা তার জন্য প্রয়োজনীয়। আর যদি না হয়, বুঝবেন আপনার সিলেকশনটা ঠিক হয় নাই, কোনো না কোনো কারণে তার বাধা আছে, এবং সেই বাধাভিত্তিক আবার লক্ষণগুলো পুনরায় নিয়ে যদি আপনি প্রয়োগ করেন, তাহলে এলএম পদ্ধতিতে সকল রোগের চিকিৎসায় আপনি অনায়াসেই করতে পারবেন। আমার ধারণা আজকের পরে আমার এই ভিডিওটি যারা দেখছেন বা উপলব্ধি করতে শুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই অ্যালার্জেটিক চিকিৎসাটা আমার জীবনে ব্যর্থ হয়ে থাকলেও আমি আশা করব আপনাদের জীবনে ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। আপনারা প্রতিটা রোগীর কেস টেকিং নিয়ে ভাগ করে ওষুধগুলো মনে রাখার চেষ্টা করবেন। এখানে অনেকগুলো আমি ভাগ দেখিয়েছি, যেমন সরিক, সাইকোটিক এবং টিউবারকুলোসিস। এইগুলো ভাগের ভিতরে যে সকল অ্যালার্জেটিক সম্পৃক্ত আছে সেই ওষুধগুলো দিয়ে আপনি সেবা দেওয়ার চেষ্টা করবেন। তাইলে আজকের এই ক্ষুদ্র, অর্থাৎ অ্যালার্জিজনিত রোগের কারণে যদি কোনো রোগী আপনাদের কাছে আসে খালি অ্যালার্জি নিয়েও, তাহলেও আপনারা সুষ্ঠুভাবে চিকিৎসা করতে পারবেন বলে আমার বিশ্বাস। সুতরাং আজকের এই ভিডিওটি শেষ করছি। সকলকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ।